বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো, ঠাকুমার ঝুলি থেকে গল্প। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম মরণ কাঠি ও জীবন কাঠি। ঠাকুমার ঝুলি থেকে গল্প। এক কুলীন ব্রাহ্মণ ছিল। তার ছিল এক স্ত্রী, তার ছেলেপুলে হয়নি। ব্রাহ্মণের অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু ব্রাহ্মণ খুব অলস প্রকৃতির ছিল বলে তার অবস্থার উন্নতির কোনো চেষ্টা করতো না। স্ত্রীর সঙ্গে ব্রাহ্মণের এই জন্যে সর্বদা ঝগড়া হতো। একদিন ব্রাহ্মণী শুনতে পেল যে তার গায়ের 5 ক্রোশ দূরে এক রাজার ছেলের বিয়েতে খুব ধুমধাম হবে। ব্রাহ্মণ পণ্ডিতরা অনেক টাকা কড়ি পাবেন। তাই শুনে তো ব্রাহ্মণী সেই রাজার কাছে যাবার জন্য স্বামীকে পীড়াপিড়ি করতে লাগলো। ব্রাহ্মণ বলল, আমাদের কিছু নেই, বেশ কোনো রকমে তো দিন কেটে যাচ্ছে। কে বলো তো অত দূরে কষ্ট করে যায়, সেখানে গিয়ে যদি আবার শরীর খারাপ হয় তো সে মহা বিপদ। কিন্তু ব্রাহ্মণী কিছুতেই শুনল না, জোর করে ব্রাহ্মণকে পাঠিয়ে দিল। ব্রাহ্মণ কি করে, বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তারপর যেদিকে দু চোখ যায় সেদিকে চলতে লাগলো। গ্রামের আর সব ব্রাহ্মণেরা কোন পথে যে রাজবাড়ি গেল সে খোঁজ খবর না নিয়ে ভুল পথে চলছিল। চলতে চলতে অনেক দূর চলে গেল। শেষে দেখতে পেল সামনে একটা মস্ত কড়ির পাহাড়। দেখে তো তার ভারী আশ্চর্য বোধ হলো। আবার খানিক দূরে গিয়ে দেখে যে একটা প্রকাণ্ড পয়সার পাহাড়। রাশি রাশি পয়সার পাহাড়ের মতো স্তূপাকার হয়ে পড়ে রয়েছে। আর খানিক দূরে গিয়ে দেখে 2 আনার বাহার। তার খানিক দূরে সিকির পাহাড়, তার খানিক দূরে আধুলির পাহাড়, আবার আধুলির পাহাড় ছাড়িয়ে একটু যেতে না যেতেই টাকার পাহাড়। চকচকে টাকার ওপর সূর্যের কিরণ পড়ে ঝকঝক করছে। ব্রাহ্মণ তো সব দেখে শুনে অবাক হয়ে আপন মনে চলে যাচ্ছে। টাকার পাহাড় ছড়িয়ে 8 ক্রোশ পথ যাবার পর সে দেখল আর একটা পাহাড় রয়েছে। সেই পাহাড় খাঁটি মোহরের। সেই পাহাড়ের তলায় একটি প্রকাণ্ড অট্টালিকা, অতি সুন্দর অট্টালিকা। আর সেই অট্টালিকার দরজার সামনে দাঁড়িয়ে এক পরমা সুন্দরী কন্যে ব্রাহ্মণকে দেখা মাত্র অতি যত্নে তার হাত পা ধরে বলল, যাই হোক, এতদিন পরে আমাকে মনে পড়েছে, এই ঢের। সেই ছেলেবেলায় আমাকে বিয়ে করে চলে গেলে, তারপরে এতদিন পরে এলে। অমন করে তাকাচ্ছ কেন? আমাকে বুঝি চিনতে পারছো না? তা চিনতে না পারারই তো কথা, আমি তো তখন খুব ছোট ছিলাম। আমি কিন্তু তোমাকে দেখা মাত্র চিনে ফেলেছি। আমাদের বিয়েতে যে অত ধুমধাম হয়েছিল সেসব কি ভুলে গেলে? এখন এসো, হাত মুখ ধুয়ে বিশ্রাম করো। ব্রাহ্মণ তো কন্যের কথা শুনে আকাশ থেকে পড়ল। এই কন্যেকে বিয়ে করার কথা তার কিছুই মনে পড়ল না। অথচ কন্যে যখন অত করে বলছে তখন অবিশ্বাসী বা কেমন করে করা যায়? শেষে ব্রাহ্মণ ঠিক করল যে বোধ হয় খুব ছেলেবেলায় এই কন্যের সঙ্গে তার বিয়ে হয়েছিল। কুলীন ব্রাহ্মণের তো অনেক বিয়ে হয়, তখন সে কি কন্যের সঙ্গে অট্টালিকার মধ্যে ঢুকে পড়ল। ব্রাহ্মণ দেখল যে সেই অট্টালিকাতে অনেক বড় বড় ঘর আছে। সেই সব ঘর খুব ভালো করে সাজানো, কিন্তু সেই কন্যে ছাড়া সেখানে আর কোনো মানুষ নেই। ব্রাহ্মণ তার সঙ্গে সুখে বাস করতে লাগলো। এই কন্যে ছিল মায়াবিনী রাক্ষসী, ছল করে মানুষের রূপ ধরেছিল। সে সেই দেশের রাজা রানী প্রজ্ঞা জীব জন্তু সকলকে খেয়ে ফেললো। একলা সেই রাজার অট্টালিকায় বাস করছিল। যাই হোক, কয়েক মাস একত্রে বাস করার পর সেই কন্যা বেশি রাক্ষসী ব্রাহ্মণকে বলল, দেখো, আমরা তো এখানে বেশ সুখে রয়েছি। আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী কেন আর একলা কষ্ট পায়? তুমি যাও, তাকে সঙ্গে করে এখানে নিয়ে এসো, তোমার কোনো ভয় নেই। আমরা 2 সতীনে ঝগড়া করব না। এই কথা বলে সে তার সতীনের জন্য ভালো ভালো কাপড় আর অনেক গয়না ব্রাহ্মণের হাতে দিল। ব্রাহ্মণ সেগুলো নিয়ে স্ত্রীকে আনতে চলল।
এদিকে রাজপুত্রের বিয়ে শেষ হলে পর ব্রাহ্মণেরা যে যা পেল সঙ্গে নিয়ে বাড়ি ফিরল, কিন্তু আমাদের ব্রাহ্মণী তাদের সঙ্গে এলো না। ব্রাহ্মণের স্ত্রী দিন 2-4 অপেক্ষা করার পর যখন দেখলো যে ব্রাহ্মণ ফিরে এলো না, তখন সকলের কাছে গিয়ে নিজের স্বামীর খোঁজ করতে নিতে গেল। তারা বলল, কই তোমার স্বামী তো আমাদের সঙ্গে যায়নি, আমরা কেউ তাকে রাজবাড়ি যেতে দেখিনি, নিশ্চয় সে ভুল পথে অন্য কোনো জায়গায় গিয়েছে। এই কথা শুনে স্ত্রী কাঁদতে লাগলো আর স্বামীর ইচ্ছার বিরুদ্ধে একরকম জোর করে তাকে পাঠিয়ে দিয়েছিল বলে নিজের বুদ্ধির কত দোষ দিতে লাগলো। এমন করে কিছুদিন যায়। একদিন বিকেলে বেলায় কয়েকজন লোক সে ব্রাহ্মণের স্ত্রীকে এসে বলল, গো তোমার স্বামীর মতো একজন লোক বেশ ভালো পোশাক পরে ভালো ভালো কাপড় চোপড় আর গয়নাগাটি নিয়ে ওই দিকে আসছে। এই কথা বলতে বলতে সে ব্রাহ্মণ বাড়ির উঠানে এসে হাজির। এসেই ডাকতে লাগলো, ব্রাহ্মণী কোথায় গেলে ও ব্রাহ্মণী। ব্রাহ্মণীও অমনি ঘরের মধ্যে থেকে বেরিয়ে দেখে যে সম্মুখে তার স্বামী। ব্রাহ্মণী তো খুব খুশি হয়ে আগের ব্রাহ্মণকে প্রণাম করলো, তারপর তার হাত পা ধুয়ে দিল। ব্রাহ্মণ বিশ্রাম করতে লাগলো। রাত্রে ব্রাহ্মণ ব্রাহ্মণীকে সব কথা বলে শেষে বলল, আমি তোমাকে নিতে এসেছি, চলো কাল সকালে আমরা এখান থেকে রওনা হই। ব্রাহ্মণী ব্যাপার কিছু বুঝতে পেরে ব্রাহ্মণকে অনেক করে বোঝালো এসব মায়াবী রাক্ষসীর কাণ্ড, সেখানে আর কিছুতেই যাওয়া উচিত নয়, কিন্তু ব্রাহ্মণ কিছুতেই শুনল না। শেষে ব্রাহ্মণীকে বলল, তোমার ইচ্ছে হয় আমার সঙ্গে এসো, আর ইচ্ছা না হয় এখানেই থেকে যেতে পারো, শুকিয়ে মরো। আমি সেখানে বেশ সুখেই ছিলাম, সেখানেই চললাম। ব্রাহ্মণী ভাবল যে একলা না খেতে পেয়ে মরার চেয়ে স্বামীর সঙ্গে রাক্ষসীর বাড়িতে যাওয়া ভালো। তখন সেও যেতে রাজি হলো। পরদিন সকালে স্বামী স্ত্রীতে বেরিয়ে পড়ল। চলতে চলতে কড়ির পাহাড়, দুয়ানার পাহাড়, সিকির পাহাড়, আধুলির পাহাড়, টাকার পাহাড় শেষে তারা মোহরের পাহাড়ের তলায় সে অট্টালিকার দরজার সামনে এসে উপস্থিত হলো। রাক্ষসী মায়াবী সেজে সেখানে দাঁড়িয়েছিল। ব্রাহ্মণ ও ব্রাহ্মণীকে দেখে সে আদর করে বাড়ির ভেতর নিয়ে এলো। তারপর ব্রাহ্মণী বলল, বোন, কতদিন থেকে তোমাকে দেখবো, আমার এই স্বাদ এতদিনে সে স্বাদ মিটল, এখন 3 জনে মিলে বেশ আরামে থাকা যাবে। ব্রাহ্মণীর মনে আগে থেকেই সন্দেহ হচ্ছিল, এখন কন্যের মিষ্টি কথা শুনে আর তার দেবতার মতো রূপ দেখে তো ঘুচে গেল। 3 জনে মিলে বেশ সুখেই কাল কাটাতে লাগলো। এমনিভাবে থাকতে থাকতে 15-16 বছর কেটে গেল। এই সময়ের মধ্যে ব্রাহ্মণের 2টি ছেলে হলো। ব্রাহ্মণীর গর্ভে যে ছেলে হলো তার নাম হলো চম্পকদল, আর রাক্ষসীর গর্ভে যে ছেলে হলো তার নাম সহস্রদল। সহস্রদল চম্পকদলের চেয়ে 1 বছরের বড়। সহস্রদল ও চম্পকদল 2 ভাইকে দেখে অতি সুন্দর, তবে সহস্রদল কিছু বেশি সুন্দর। তাদের 2 ভাইয়ের খুব ভাব হলো। তারা 2 ভাইয়ের প্রতিদিন 2 পক্ষীরাজ ঘোড়ায় চড়ে ক্রোশ দূরে এক পাঠশালায় পড়তে যেত। ব্রাহ্মণের আর কোনো কাজকর্ম ছিল না। চুপচাপ বসে থাকতে থাকতে সে ভারী বিরক্ত হয়ে পড়ল। সময় কাটাবার জন্য সে হরিণ, খরগোশ, ঘুঘু প্রভৃতি শিকার করতে লাগলো। ব্রাহ্মণ রোজ সন্ধ্যের সময় পশু পক্ষী শিকার করে আনতো, রাত্রে ব্রাহ্মণই তাই রাঁধত। রাক্ষসী এতদিনে ব্রাহ্মণের সঙ্গে বেশ ছিল, রাক্ষসীর স্বভাব প্রায় ভুলেই গিয়েছিল, কিন্তু এতদিনের পর কাঁচা মাংস দেখে আর লোভ আবার জেগে উঠল। প্রথম দিন কয়েক সে অতি কষ্টে লোভ সামলাতে থাকলো। শেষে একদিন আর থাকতে না পেরে লুকিয়ে একটা হরিণের কাঁচা মাংস খেতে আরম্ভ করে দিল। ব্রাহ্মণী রাঁধতে এসে দেখে যে মাংস একবারেই নেই বললেই চলে। কে কাঁচা মাংস খেলো? দিন কয়েক আগে থেকে ব্রাহ্মণীর মনে সন্দেহ হয়েছিল যে তার সতীন বোধ হয় ছদ্মবেশী রাক্ষসী। এখন এই কাঁচা মাংস কমে যাওয়ার তাই সন্দেহ আরও একটু বাড়ল। কিন্তু সেদিন ব্রাহ্মণী আর কাউকে কিছু বলল না। এদিকে কাঁচা মাংস খেতে খেতে রাক্ষসীর লোভ খুব বেড়ে গেল। ব্রাহ্মণী দেখলো যে এখন প্রতিদিনই মাংস কমে যাচ্ছে। তারপর একদিন সচক্ষে দেখলো যে তার সতীন একটা হরিণের কাঁচা মাংস খাচ্ছে। সেদিন আবার ব্রাহ্মণী চুপ করে থাকতে না পেরে তার সতীনকে ডেকে বলল, দিদি, আমি এই একটু আগে রাঁধবো বলে অনেক মাংস এখানে রেখে গেলাম, এসে দেখি মাংস নেই।
কয়েকদিন আগে হতেই বুঝতে পেরেছি যে কে যেন কাঁচা মাংস লুকিয়ে খেয়ে যায়। রাক্ষসী বলল, বোন, তুমি আমাকে কেন এ কথা জিজ্ঞাসা করছো? তবে কি তুমি মনে করো যে আমি কাঁচা মাংস খাই? ব্রাহ্মণী বলল, সে কথা কি তুমি অস্বীকার করতে চাও? আমি আজ স্বচক্ষে তোমাকে কাঁচা মাংস খেতে দেখেছি। রাক্ষসী বলল, বটে? যখন এত দূর হয়েছে তখন দেখব কাল তোদের কে রক্ষে করে। এই কথা বলে রাক্ষসী চোখ লাল করে ব্রাহ্মণীর দিকে তাকাতে লাগলো। ব্রাহ্মণী দেখলো যে রাগের মাথায় রাক্ষসী চটিয়ে দেওয়া ভালো নয়, কাল নিশ্চয় প্রাণ যাবে। দেখতে দেখতে রাত হয়ে গেল। ব্রাহ্মণকে সব কথা বলার জন্য খুব ব্যস্ত হলো, কিন্তু রাক্ষসী সে রাত্রে ব্রাহ্মণকে তার কাছে ছেড়ে যেতে দিল না। ব্রাহ্মণী সারা রাত জেগে কাটিয়ে দিল। ভোর রাতে চম্পকদলকে জাগিয়ে সব কথা বলে শেষে বলল, আজ সকালে রাক্ষসী নিশ্চয় আমাকে আর তোমাদের বাবাকে খেয়ে ফেলবে। তুমি পাঠশালা হতে এখানে ফিরে আসো তো আমাকে খেয়ে ফেলবে। তাই আমি তোমাকে আমার মাথার দিব্যি দিয়ে বলছি যে ভোর হওয়া মাত্র পক্ষীরাজ ঘোড়ায় চড়ে পাঠশালায় চলে যেও। আর এই সোনার কৌটোতে আমার সতীনে দুগ্ধ আছে, এই দুধ নিয়ে যাও। সর্বদাই দুধের ওপর নজর রেখো। যখন দেখবে এই দুধ একটু লাল হয়েছে তখনই বুঝবে তোমার বাবার বিপদ আছে। আর অমনি যেই এদিকে না এসো সেই দিকে দু চোখ যায়, ঘোড়া ছুটিয়ে সেদিকে পালিয়ে যেও। ভোর হওয়া মাত্র সহস্রদল আর চম্পকদল দুটি পক্ষীরাজ ঘোড়ায় চড়ে পাঠশালায় গেল। চম্পকদল সেই কৌটো দুধ দেখতে দেখতে চলল। এদিকে সকাল হওয়ার পর রাক্ষসী ব্রাহ্মণের কথায় বলল, চল। ভোর হওয়া মাত্র সহস্রদল আর চম্পকদল দুটি পক্ষীরাজ ঘোড়ায় চড়ে পাঠশালায় গেল। চম্পকদল সেই কৌটো দুধ দেখতে দেখতে চলল। এদিকে সকাল হওয়ার পর রাক্ষসী ব্রাহ্মণকে বলল যে চল আমরা পুকুরে স্নান করে আসি। রাক্ষসীর কথা মতো ব্রাহ্মণ পুকুরে স্নান করতে চলল। তখন রাক্ষসী এক বিকট চিৎকার করে মানুষের মূর্তিতে ছেড়ে অতি ভয়ঙ্কর মূর্তি ধারণ করল। সে লম্বায় হলো ঠিক তাল গাছের মতন, আর দাঁতগুলো হলো মূলোর মতন, কান দুখানা হলো কুলোর মতন, হাতের নখগুলো হলো ছুরির মতো। রাক্ষসী তখন ব্রাহ্মণকে নখ দিয়ে ছিঁড়ে খণ্ড খণ্ড করে ফেলবে, যার হাড় মাংস টপাটপ খেতে লাগলো। এদিকে চম্পকদল সেই সময় দেখলো যে কৌটোর দুধ একটু লাল হয়েছে। অমনি সে বুঝতে পারলো রাক্ষসী তার বাপকে মেরে ফেলেছে। সে কাঁদতে কাঁদতে ঘোড়া ছুটিয়ে দিল। তাকে কাঁদতে দেখে সহস্রদল একটু ব্যস্ত হলো। চম্পকদল কাঁদছো কেন ভাই? বলতে বলতে সেও পিছন পিছন ছুটলো। এদিকে রাক্ষসী করলো কি, ব্রাহ্মণের মাংস শেষ করে ব্রাহ্মণীকে আস্ত গিলে ফেললো। ঠিক সেই সময় চম্পকদল দেখলো যে কৌটোর দুধের রং গাঢ় লাল হয়ে গেছে। তখন সে ও মা গো বলে কাঁদতে কাঁদতে আরও বেগে ঘোড়া ছুটিয়ে পালাতে লাগলো। সহস্রদল তার পিছন পিছন ছুটল। এমন সময় ঝড়ের মতো বেগে সেই রাক্ষসী সেখানে উপস্থিত হলো। রাক্ষসী এসেই বলল, চম্পকদল আমার কাছে চলে এসো। চম্পকদল তখন সহস্রদলকে বলল, ভাই, তোমার মা মায়াবিনী আমার মা বাবা দুজনকে প্রাণনাশ করে এখন আমাকে খেতে এসেছে। আমি পালিয়ে যাচ্ছি, তুমি তোমার মার কাছে যাও। পক্ষীরাজ ঘোড়ায় চম্পকদলের পিঠে করে বিদ্যুৎ বেগে ছুটে চলল। এদিকে চম্পকদলের কথা শুনে সহস্রদলের মনে ঘৃণা হলো। তখন সে করল কি, তাড়াতাড়ি ছুটে গিয়ে তার হাতে যে ধারালো তরোয়াল ছিল তা দিয়ে রাক্ষসীর গলা কেটে ফেলল। রাক্ষসীকে কেটে সহস্রদল চম্পকদলের দিকে ঘোড়া ছুটিয়ে দিল। তারপর দুই ভাই একত্র হলো। চম্পকদলের সহস্রদলের মুখে সব কথা শুনে বুঝতে পারল যে সহস্রদল রাক্ষসীর গর্ভে জন্মালেও রাক্ষসের স্বভাব পায়নি। তখন দুই ভাই আবার চলতে শুরু করলো। চলতে চলতে বেলা যখন 11টা, তখন তারা এক ভদ্রলোকের বাড়িতে অতিথি হলো। বাড়ির কর্তা চম্পকদল আর সহস্রদলকে খুব যত্ন করে খাওয়ালেন। খাওয়া দাওয়ার পর তারা দুই ভাই বিশ্রাম করতে লাগলো। খানিক পরে তারা বুঝতে পারলো যে কোনো কারণে সেই বাড়ির কারোর মনে শান্তি নেই। সকলের মুখ টেনে ভার, কি যেন একটা মহাবিপদ উপস্থিত। তারপর সন্ধ্যার সময় তারা দেখলো যে বাড়ির সব লোক একটি ঘরে একত্র হয়ে কি যেন বলাবলি করছে। একজন বলছে, আমি যাই, আমি না গেলে কাজটা ভালো হবে না। আর একজন বলছে, না না, তোমায় কি যাওয়া যায়? তুমি ছেলে মানুষ, আমি বুড়ো হয়েছি, আমিই যাব। এমন সময় একজন স্ত্রীলোক বলে উঠল, আমারই যাওয়া উচিত।
এইভাবে সকলেই বলতে লাগলো যে আমি যাব, আমি যাব, আমি যাব। সহস্রদল শেষে থাকতে না পেরে বাড়ির কর্তাকে বলল, মশাই, অপরাধ নেবেন না, আপনারা সকলে মিলে কি বলাবলি করছেন জানতে পারি কি? সকলেই বলছেন আমি যাব, আমি যাব। কোথায় যাবেন, ব্যাপারটা কি? বলতে যদি কোনো আপত্তি না থাকে তো অনুগ্রহ করে বলুন। তখন বাড়ির কর্তা বললেন, মশাই, দুঃখের কথা আর কি বলবো, বছরখানেক আগে একদিন এক রাক্ষস এসে রাজ্যের সমস্ত লোকজনকে মারতে আরম্ভ করলো। রাজা দেখলেন রাক্ষসের হাতে আর নিস্তার নেই। তার সঙ্গে একটা কোনো বন্দোবস্ত না করলে অল্প দিনের মধ্যেই রাজ্য ছারখার হয়ে যাবে। তখন রাজা করলেন কি, রাক্ষসের এই রূপ বন্দোবস্ত করলেন যে তিনি প্রতিদিন রাতে একটি করে লোক রাক্ষসের খাবারের জন্য পাঠিয়ে দেবেন। যদি কখনো এই নিয়ম ভঙ্গ হয় তবে রাক্ষস যা ইচ্ছা করতে পারে। এই রূপ বন্দোবস্ত হওয়ার পর রাজা হুকুম দিয়েছেন যে পালা করে প্রতিদিন এক এক গৃহস্থের বাড়ি থেকে রাক্ষসের জন্য এক একজন লোক যাবে। এই শহরে উত্তর সীমায় যে এক শিব মন্দির আছে, প্রত্যহ দুপুর রাতে সেখানে রাক্ষস আসে। সকালে রাত্রি এক প্রহরের মধ্যে সেখানে যেতে হয়। এইরূপ নিয়ম হবার পর ও রাজ্যের অনেক লোক রাক্ষসের পেটে গিয়েছে। আজ আমাদের পালা, এখন আমাদের মধ্যে কে রাক্ষসের কাছে যাবে এই কথাই হচ্ছিল, আর তাতেই আমরা গোলমাল করছি। তখন সহস্রদল বলল, মশাই, আপনাদের কোনো ভাবনা নেই, আমরা দুই ভাই আজ রাতে সেই রাক্ষসের কাছে যাব। সহস্রদলের কথা শুনে বাড়ির কর্তা কানে আঙুল দিয়ে বলল, ওরে বাপরে, অমন কথা মুখে আনবেন না, অতিথি দেবতা, প্রাণ দিয়ে অতিথির প্রাণ বাঁচানো গৃহস্থের কর্তব্য, আপনাদের কি কখনো জমের মুখে পাঠাতে পারি? সহস্রদল বলল, আমাদের জন্য আপনাদের কোনো ভাবনা নেই। আমাদের শরীরে রাক্ষসের রক্ত আছে, রাক্ষস আমাদের কিছুই করতে পারবে না, বরং আমরাই রাক্ষসকে মেরে রাজ্যের ভয় দূর করে দেব। তখন অগত্যা বাড়ির কর্তা তাদের দুই ভাইকে সেই মন্দিরে পাঠাতে রাজি হলো। সহস্রদল ও চম্পক দল তাদের পক্ষীরাজ ঘোড়ায় চড়ে দুখানা তলোয়ার নিয়ে চলল। তারপর মন্দিরের মধ্যে ঢুকে দুয়ার বন্ধ করে দিল। দুই ভাই জেগে থাকলো এক প্রহর রাত্রি। যখন সহস্রদল বলল, ভাই চম্পক দল, তুমি ঘুমাও, আমি জেগে থাকবো। চম্পক দল ঘুমিয়ে পড়ল। ক্রমে রাজার ঘড়িতে ঢং ঢং করে 12টা বেজে গেল। অমনি সহস্রদলের মনে হলো যেন ঝড়ের মতো বেগে বাইরে কে আসছে। খানিক পরে মন্দিরের দরজায় জোরে জোরে ঘা পড়তে লাগলো। যখন কিছুতেই দুয়ার খুলল না, তখন রাক্ষসটা চেঁচিয়ে বলতে লাগলো, হাও মাউ চাও, মনীষীর গন্ধ পাই, ভেতরে কে জাগে? সহস্রদল জোরে উত্তর দিল, সহস্রদল জাগে, আর দুই পক্ষীরাজ ঘোড়া জাগে। রাক্ষস সহস্রদলের গলার আওয়াজ বুঝতে পারল না যে এক শরীরে রাক্ষসী রক্ত আছে, একে মারা বড় সহজ হবে না। রাক্ষস ফিরে গেল। তারপর রাজবাড়ির ঘড়িতে যখন 1টা বাজলো, তখন রাক্ষসটা আবার এসে মন্দিরের দরজায় ধাক্কা দিয়ে বলল, হাউমাউ চাও, মনীষীর গন্ধ পাও, ভেতরে কে জাগে? অমনি সহস্রদল জোরে উত্তর দিল, সহস্রদল জাগে, চম্পক দল জাগে, আর দুই পক্ষীরাজ ঘোড়া জাগে। রাক্ষস আবার ফিরে গেল। তারপর 2-3টে যখন বাজলো, তখন রাক্ষস এভাবে দুয়ারে ধাক্কা দিয়ে আগের মতন প্রশ্ন করল। সহস্রদলও আগের মতন উত্তর দিল। সুতরাং রাক্ষস এবারও ফিরে যেতে বাধ্য হলো। রাত 3টের পর সহস্রদলের যখন খুব ঘুম পেতে লাগলো, সে চম্পক দলকে জাগিয়ে বলল, ভাই, আমার বড্ড ঘুম পেয়েছে, এখন আমি একটু ঘুমাই। রাত 4টের সময় রাক্ষস এসে দরজায় ধাক্কা দিলে বলবে, হাউমাউ চাই, মনীষীর গন্ধ পায়, ভেতরে কে জাগে? তুমি অমনি জোরে বলবে, সহস্রদল জাগে, চম্পক দল জাগে, আর 2 ঘোড়া জাগে। খবরদার, সহস্রদল জাগে এই কথা আগে যেন ভুল না হয়। এই কথা বলে সহস্রদল শুয়ে পড়ল। তারপর রাজবাড়ির ঘড়িতে ঢং ঢং করে 4টে বাজলো। অমনি ঝড়ের মতো বেগে রাক্ষস এসে মন্দিরের দরজায় ধাক্কা দিতে জিজ্ঞাসা করলো, হাউমাউ চাও, মনীষীর গন্ধ পাওয়ার, ভেতরে কে জাগে? রাক্ষসের বিকট চিৎকার শুনে চম্পক দল খুব ভয় পেয়ে গেল। ভয়ে চোটে সে সহস্রদলের উপদেশের কথা ভুলে গিয়ে বলল, চম্পক দল জাগে, সহস্রদল জাগে, আর জাগে 2 পক্ষীরাজ ঘোড়া। রাক্ষস অমনি বুঝতে পারল যে সহস্রদল ঘুমাচ্ছে। বুঝতে পেরে জোরে মন্দিরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল। তাতে যে ভয়ঙ্কর শব্দ হলো, সেই শব্দ সহস্রদলের ঘুম ভেঙে গেল। অমনি সে লাফিয়ে উঠে তলোয়ার দিয়ে রাক্ষসের মাথা কেটে ফেলল। মাথাটা পড়ল ভেতরে আর শরীরটা পড়ল বাইরে। রাক্ষসের শরীরটা যেন একটা পাহাড়।
আর তার মাথাটা যেন একটা গম্বুজ। সে প্রকাণ্ড মাথার পাশে দুই ভাই শুয়ে পড়লো। দেখতে দেখতে বাকি রাতটুকু কেটে গেল। ভোরে কতগুলো কাঠুরে সেই দিক দিয়ে কাঠ কাটতে যাচ্ছিল। তারা রাক্ষসের শরীর দেখে প্রথমে কিছু বুঝতে পারল না, শেষে কাছে এসে বুঝতে পারল যে সেই রাক্ষসের শরীর। নিশ্চয় রাক্ষসকে কেউ মেরেছে। সেই রাজ্যের রাজা এর আগে এই রকম হুকুম প্রচার করেছিলেন যে ব্যক্তি রাক্ষসকে মারতে পারবে রাজা তার সঙ্গে রাজকন্যার বিয়ে দেবেন আর তাকে অর্ধেক রাজত্ব দেবেন। কাঠুরেরা সেই কথা জানতো, তাই রাজকন্যা অর্ধেক রাজত্বের লোভে তারা করল কি, একজন রাক্ষসের এক এক অংশ কেটে নিয়ে যেতে লাগলো। কেউ নিয়ে গেল আঙুল, কেউ নিল হাত, কেউ নিল পা। এরকম যে যার পারলো তাই নিয়ে রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আমি সেই রাক্ষস মেরেছি, এই দেখুন তার চিহ্ন, এখন আপনার কথা মতো কাজ করুন। রাজা মহাবিপদে পড়লেন। প্রত্যেকে বলল, আমি মেরেছি, কিন্তু কে যে সত্যি করে রাক্ষস মেরেছে, কেমন করে যে ঠিক করে। তখন মন্ত্রী বললেন, মহারাজ, কাল রাত্রে কার পালা ছিল, আগে তাই ঠিক করা হোক, তাহলে প্রকৃত ঘটনা জানা যাবে। অমনি সেই বুড়ো গৃহস্থকে ডাক পড়ল। বুড়ো এসে বলল, কাল রাত্রে সহস্রদল ও চম্পকদল নামে দুই ভাই মন্দিরে গিয়েছিল। রাজা তখন পাত্রমিত্রর সঙ্গে নিয়ে মন্দিরের দিকে চললেন। মন্দিরের সামনে এসে দেখলেন যে এখনও দরজা বন্ধ। দুই ভাই তখনও ঘুমাচ্ছিল। রাজার লোকে দরজা ধাক্কা দিয়ে ডাকবা মাত্র সহস্রদল দরজা খুলে দিল। রাজা সহস্রদলের মুখে সমস্ত কথা শুনলেন। সহস্রদল যে রাক্ষস মেরেছে কথা রাজার বিশ্বাস হলো। তখন রাজা তার প্রতিজ্ঞা মতো সহস্রদলের সঙ্গে রাজকন্যার বিয়ে দিলেন আর তাকে অর্ধেক রাজত্ব দান করলেন। যে কাঠুরে মিথ্যে কথা বলেছিল, বাহাদুরি দেখাচ্ছিল, রাজা তাদের একটা করে কান কেটে দিলেন। সহস্রদল রাজকন্যাকে বিয়ে করে রাজবাড়িতেই থাকতে লাগলো। চম্পক দল সেখানেই থাকে। সহস্রদল অন্দরে শুতো আর চম্পক দল ফটকের বাইরে অতি সুন্দর বাড়িতে থাকতো। এমন করে কিছুদিন বেশ সুখে কাটতে লাগলো। এখন হয়েছে কি, সেই রাজার অন্দরে এক দাসী ছিলেন। রানী তাকে খুব ভালোবাসতেন। সেই দাসী কাজকর্মে খুব ভালো ছিল। রানীর মনে হতো যে সে না হলে আর সংসারে কিছুই চলবে না। আসল কথা কি, ওই যে সেই দাসী, সে ছিল ছদ্মবেশীর একটা রাক্ষসী। সে করতো কি, সারাদিন কাজকর্ম করে রাত্রে সকাল হলে সকলে যখন ঘুমাতো বাড়ি থেকে বের হয়ে যেত তখন, এবং সারা রাত ধরে ছাগল, ভেড়া, গরু, ঘোড়া প্রভৃতি খেত। ভোরবেলায় দাসী রূপে ধরে আবার রাজবাড়িতে ফিরে আসতো। রাজবাড়িতে দাসী যে পেট ভরে খেতে পেত না তা নয়, তবে কি মানুষের যা খিদে হয়, রাক্ষসী তাদের কিছুই হয় না। তাই সে রোজ রোজ বেরিয়ে যেত, কিন্তু দাসী এত সাবধানে বের হতো যে কেউ টের পেত না। যাই হোক, চম্পক দলের নজর এড়ানো শক্ত হলো। সে ফটকের কাছে শুতো, তাই দাসী যাওয়া আসার মধ্যে তার চোখ পড়তো। কিছুদিন পরে দাসীও বুঝতে পারলো যে চম্পক দল তার কথা একটু একটু জানতে পেরেছে। তখন দাসীর মনে হলো যে চম্পক দলকে এই বাড়ি থেকে তাড়াতে না পারলে আর মঙ্গল নেই। সে করলো কি, একদিন রানীর কাছে কাঁদতে কাঁদতে গিয়ে বলল, রানীমা, আমার মাইনেপত্র যা কিছু পাওনা আছে আমাকে মিটিয়ে দিন, আমি আর এখানে চাকরি করতে পারবো না। রানী বললেন, কেন দাসী, তোর কি হয়েছে? দাসী বলল, রানীমা, আমরা গরিব মানুষ, দুঃখ মেহনত করে খাই, তাই বলি কি আমাদের ধর্মাধর্ম জ্ঞান নেই? এখানে থাকলে আমার পরকাল মাটি হবে। আপনার জামাইয়ের ভাই রোজ রোজ আমাকে যাচ্ছে তাই বলে ঠাট্টা করেন, এতে আমি কেমন করে থাকি বলুন? বড়লোক বলি কি গরিবের ওপর অত্যাচার করতে হবে? রানী তো শুনে খুব রেগে গেলেন। তিনি দাসীকে বললেন, দাসী, তুই না হলে আমার সংসার চলবে না, তোকে যেতে হবে না, আমি চম্পক দলকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি। এই বলে রানী সহস্রদলকে ডাকিয়ে দাসীর সমস্ত কথা তাকে শোনালেন। তারপর বললেন, তোমার ভাই চম্পক দল আজই এ বাড়ি ছেড়ে চলে যেতে বলো। সহস্রদল রানীর অনেক করে বোঝালো, কিন্তু রানী কিছুতেই বুঝল না। তার এই কথা চম্পক দলকে তার বাড়ি হতে তাড়াও। তখন সহস্রদল বলল, কি, খুব দুঃখ করে একখানা চিঠি লিখে চম্পক দলের কাছে পাঠিয়ে দিল। সে বেশ জানতো যে চম্পক দল নির্দোষ, তাই মুখে তাকে কোনো কথা বলতে পারল না। সহস্রদলের চিঠি পেয়ে চম্পক দল খুবই দুঃখিত হলো। অমনি কাউকে কিছু না বলে নিজে পক্ষীরাজ ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল। চলতে চলতে সে অনেক দূরে চলে গেল। শেষে এক নিবিড় জঙ্গলের কাছে এসে হাজির হলো। সেখানে চম্পক দল দেখল যে একটা প্রকাণ্ড অট্টালিকার কোনো লোকজন ছিল না।
চম্পক দল এ ঘর ও ঘর ঘুরে বেড়াতে লাগলো। ঘুরতে ঘুরতে শেষে একটা সুন্দর ঘরে এসে ঢুকলো। এক পরমা সুন্দরী কন্যা পালঙ্কের ওপর শুয়ে ঘুমাচ্ছে, আর সেই কন্যার পাশে একটা সোনার কাঠি একটি রূপোর কাঠি পড়ে রয়েছে। তখন চম্পক দল করলো কি, রূপোর কাঠিটা যে কন্যের গায়ে ঠেকালো, অমনি সে জেগে পালঙ্কের ওপর উঠে বসলো। তারপর চম্পক দলকে জিজ্ঞাসা করলো, তুমি কে, আর এখানেই বা কেন এসেছো? চম্পক দল নিজের সব কথা বলল। শুনে কন্যে বলল, সর্বনাশ, তুমি কি করেছো? মানুষ হয়ে এখানে এলে কেন? এ যে এক রাক্ষসের দেশ। এই অট্টালিকার 700 রাক্ষস বাস করে। তারা আমার বাবা মা ভাই বোন আর এই দেশের অন্য সবাইকে খেয়ে ফেলেছে, কিন্তু বুড়ি রাক্ষসীর দয়ায় আমি এখনো বেঁচে আছি। রাক্ষসেরা রোজ সকালবেলায় সমুদ্রের ধারে শিকার করতে যায়। সমস্ত দিন নানা রকম জীবজন্তু খেয়ে সন্ধ্যের সময় এসে ফিরে আসে। শিকারে বের হবার সময় রাক্ষসেরা করে কি, এই রূপোর কাঠি আমার শরীরে ঠেকিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে যায়। সমস্ত দিন আমি মরার মতো পড়ে থাকি। তারপর ফিরে এসে তারা এই সোনার কাঠি আমার শরীরে ঠেকায়, তখন আমি বেঁচে উঠি। এই রূপোর কাঠি বলে মরণ কাঠি, আর সোনার কাঠিকে বলে জীবন কাঠি। কখন রাক্ষসেরা যদি তোমাকে দেখতে পায় তারা খেয়ে ফেলবে। কন্যের কথা শেষ হলো। দুজন মিলে চম্পক দল বাঁচার জন্য নানা পরামর্শ করতে লাগলো। শেষে এই ঠিক হলো যে সন্ধে হবার একটু আগে চম্পক দল শিব মন্দিরের মধ্যে যে রাশি রাশি বেলপাতা রয়েছে তার মধ্যে লুকিয়ে থাকবে। তারপর সকালবেলা রাক্ষসেরা চলে গেল, সে আবার কন্যের কাছে আসবে। ক্রমে বেলা পড়ে গেল। চম্পক দল কন্যের শরীরে মরণ কাঠি ঠেকিয়ে বেলপাতার মধ্যে এসে লুকিয়ে থাকলো। সন্ধ্যের পর বুড়ি রাক্ষসী জীবন কাঠি দিল, কন্যেকে জাগালো। কন্যে তখন তার পায়ে হাত বুলিয়ে দিতে লাগলো। বুড়ি বলল, কেশবতী, আজ মানুষের গন্ধ পাচ্ছি কেন? কেশবতী বলল, আমি তো একজন মানুষ, আমারই গন্ধ, আর কার গন্ধ? তা আমাকেই খেয়ে ফেলো। তখন বুড়ি রাক্ষসী বলল, ষাট বাছা, তোকে কেন খাবো? তোর শত্রুকে খাই। তারপর রাতে ঘুমোতে গেল। সকাল হতে বুড়ি রাক্ষসী কেশবতীর শরীরে মরণ কাঠি ঠেকিয়ে আর সব রাক্ষসেরা সমুদ্রের ধারে চলে গেল। একটু বেলা হলে চম্পক দল যখন বুঝতে পারলো যে 700 রাক্ষস বেরিয়ে পড়েছে, তখন সে ধীরে ধীরে কেশবতীর ঘরে এলো। তারপর জীবন কাঠি তাকে দিয়ে বাঁচালো। শেষে দুজন মিলে সেই অট্টালিকা চারপাশে ঘুরে বেড়াতে লাগলো। অট্টালিকার মধ্যে যে পুকুর ছিল, কেশবতী সেই পুকুরে স্নান করে বেশ করে চুল শুকিয়ে নিল। তখন চম্পক দল বলল, এমন করে লুকিয়ে আর কতদিন থাকা যাবে? যাতে আমরা দুজনে এই রাক্ষসপুরীর হতে পালিয়ে যেতে পারি, তার উপায় বার করো। কেশবতী বলল, আজ আমি আমাদের পালাবার একটা উপায় ঠিক করেছি। চম্পক দল বলল, কি শুনি? কেশবতী বলল, আজ রাতে আমি সেই বুড়ি রাক্ষসীকে কলা কৌশলে জিজ্ঞাসা করব যে তাদের প্রাণ কোথায় আছে। সে কথা জানতে পারলে পালানো খুব সহজ হবে। তারপর আবার আগের দিনের মতন সন্ধে একটু চম্পক দল কেশবতীর শরীরে মরণ কাঠি ঠেকিয়ে বেলপাতার মধ্যে গিয়ে লুকিয়ে রইল। ক্রমে রাক্ষসেরা এসে পড়ল। কেশবতী আবার রাক্ষসী বুড়ির পায়ের তলায় তেল মাখাতে লাগলো। বুড়ি সেদিন বলল, কেশবতী, মানুষের গন্ধ পায় যে? কেশবতী বলল, মানুষ বলতে তো আমি, আমাকেই খাও। বুড়ি বলল, ষাট ধন, তোকে কেন খাবো? তোর শত্রুকে খাই। তখন কেশবতী বুড়ি রাক্ষসীর পায়ে তেল মাখাতে মাখাতে কাঁদতে লাগলো। বুড়িকে জিজ্ঞাসা করলো, কেশবতী, আজ তুই কাঁদছিস কেন? কেশবতী বলল, আমি কাঁদছি কেন তা বললি? তুমি না হয় আমাকে ভালোবাসো, কিন্তু তুমি তো বুড়ি হয়েছো, আজ বাদে কাল মারা যাবে, তখন আমাকে কে বাঁচাবে? এই ভেবেই কাঁদছি। কেশবতীর কথা শুনে বুড়ি রাক্ষসী হো হো করে হেসে উঠল। তারপরে বলল, ওরে খ্যাপা মেয়ে, আমাদের কি আর সহজে মরণ আছে? আমরা যদিও অমর নই, তবুও বলতে গেলে অমর। তোকে বলি শোন, ওই যে সামনে পুকুর দেখছিস, ওই পুকুরের মাঝখানে খুব গভীর জলে একটা ফটিক স্তম্ভ আছে। সেই স্তম্ভের মাথার ওপর দুটো ভোমরা আছে। যদি কেউ এক নিঃশ্বাসে সেই ভোমরা দুটোকে নিয়ে পাড়ে উঠে এসে মেরে ফেলতে পারে, তাহলে আমরা 700 রাক্ষসী মারা যাব। কিন্তু ভোমরা দুটো এক ফোঁটাও তাজা রক্ত যদি মাটিতে পড়ে, তাহলে আমরা 700 জায়গায় 1400 হয়ে পড়ব। অমন মানুষ আর কে আছে যে এখানে এসে অমন করে ভোমরা দুটোকে মারবে? তাহলে বুঝতে পারিস, আমরা অমর না হলেও একরকম অমর। এই কথা বলে বুড়ি ঘুমিয়ে পড়ল। সকাল হলে মরণ কাঠি দিয়ে কেশবতীকে মেরে রাক্ষসগুলো আবার শিকার করতে গেল। এদিকে চম্পক দলকে বলল, শোন। চম্পক দল করলো কি, সর্বাঙ্গে সর্ষের তেল মেখে এক ডুবে
এক নিঃশ্বাসে ফটিক স্তম্ভের মাথা থেকে ভোমরা দুটোকে হাতের মুঠোয় করে পুড়ে পাড়ের উপরে এসে উঠে দাঁড়ালো। তারপর কেশবতীকে বলল, কেশবতী, খানিকটা ছাই এনে রাখো, এখানে আনো, আর একখানা ধারালো ছুরি আনো। কেশবতী তৎক্ষণাৎ সেই জিনিস আনলো। চম্পকদল তখন মাটিতে ছাই ফেলে ধারালো ছুরি দিয়ে ভোমরা দুটোকে কেটে ফেললো। সেই ছাই ফেলে দেওয়ার ফলে ভোমরা রক্ত মাটিতে পড়ল না। চম্পকদল যেই ভোমরা দুটোকে কেটে ফেলেছে, অমনি সে 700 রাক্ষস যে যেখানেই ছিল বিকট চিৎকার করতে করতে পড়ে মারা গেল। এমন ভীষণ শব্দ হলো যে কেশবতী আর চম্পকদলের কানে তালা লেগে গেল। তারপর চম্পকদল আর কেশবতী ফুলের মালা বদল করে বিয়ে করলো। বিয়ে করে দুজনে সুখ স্বচ্ছন্দের দিন কাটাতে লাগলো। কেশবতী প্রতিদিন অট্টালিকার সামনে যে নদী ছিল তাতে স্নান করত। একদিন হলো কি, স্নান করতে করতে কেশবতীর মাথার একগাছি চুল ছিঁড়ে গেল। সে যেমন তেমন চুল নয়, এত লম্বা যে তার পায়ের গোড়ালিতে এসে পড়ত। চুল ছিঁড়ে যাওয়ায় কেশবতীর মনে খুব কষ্ট হলো। সে করলো কি, একটা গোলাপ ফুল সেই চুলে বেঁধে ভাসিয়ে দিল। গোলাপ ফুল বাঁধা চুল ভাসতে ভাসতে চললো। ভাসতে ভাসতে শেষে সহস্রদল তার বন্ধু বান্ধবের সঙ্গে যে ঘাটে স্নান করছিল সেই ঘাটে গিয়ে লাগলো। অমনি সহস্রদল তা ধরে ফেললো। তারপর দেখে কি, সেই গোলাপ ফুলের সঙ্গে একগাছি খুব কালো চুল বাঁধা রয়েছে। মেলে শেষে সেই চুল 3 হাতের বেশি লম্বা। সহস্রদলের মনে হলো, এমন চুল যাচ্ছে কে না জানি সে কেমন দেখতে হবে। এই ভাবনায় তার মুখ শুকিয়ে যেতে লাগলো। সে তখনই রাজবাড়িতে ফিরে গেল, কিন্তু কিছুতেই তার আর মনে সুখ নেই। রানীমা দেখলো তার জামাই সর্বদা মুখ ভার করে থাকে। তাই একদিন তিনি সহস্রদলকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবা, কদিন থেকে দেখছি তুমি সর্বদা মুখ গম্ভীর করে থাকো, তোমার কি হয়েছে বলো তো? আমি যেমন করে পারি তোমার কষ্ট দূর করব। তখন সহস্রদল রানীমাকে সেই চুল দেখে বলল, এই চুল যার তাকে দেখার জন্য আমার মন বড় ব্যাকুল হয়েছে, আমি কিছুতেই আর শান্তি পাচ্ছি না। রানী বললেন, বাবা তুমি ভেবো না, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। এই বলে তিনি দাসীকে ডাকিয়ে সব কথা বললেন। দাসী বললেন, রানীমা, যদি হিজল কাঠের নৌকার মন পবনের দ্বার পাই তাহলে আমি কেশবতীকে এনে দিতে পারি। দাসীর কথা মতো হিজন কাঠের নৌকা আর মন পবনের দ্বার তৈরি হলে সে দ্বার নৌকাতে লাগানো হলো। তখন সেই দাসী করলো কি, এক হাঁড়ি ভালো সন্দেশ আর কতগুলো ভালো চীনামাটির পুতুল নিয়ে সহস্রদল যে ঘাটে স্নান করত সেই ঘাটে হতে নৌকার উপরে উঠল। তারপর তিনি 3 তুড়ি দিয়ে এই মন্ত্র পড়তে পড়তে নৌকা ছেড়ে দিল। হিজল কাঠের নৌকা মন পবনের দ্বার, কেশবতী যে ঘাটে স্নান করে সেই ঘাটে আমাকে নিয়ে চল। অমনি নৌকা নক্ষত্র বেগে চলতে লাগলো। দেখতে দেখতে নৌকা যে ঘাটে কেশবতী স্নান করতো সেই ঘাটে এসে দাঁড়ালো। তখন দাসী করলো কি, সন্দেশের হাঁড়িটা হাতে করে কেশবতী যে অট্টালিকায় বাস করতো তার সামনে সে ডাকতে লাগলো, কেশবতী, কেশবতী আছিস? ও কেশবতী বেরিয়ে এসে বলল, কে ডাকে? ও মা, কি ভাগ্যি কেশবতী, তাই তো এত বড় হয়েছিস। আহা বাছা, তুই যখন 4 বছরে তখন তোকে দেখেছিলাম। আমি যে তোর মাসি হই, আমাকে চিনতে পারিস না বুঝি? তা পারবো কেমন করে, তুমি তো নেহাত ছেলে মানুষ। আহা বাছা, বেঁচে থাক, পাকা চুলে সিঁদুর পট। এই কথা বলে সে আদরের ওপর আদর খেয়ে তো কেশবতীকে অস্থির করে তুলল। কেশবতী ভাবল, সত্যি বুঝি তার মাসি এসেছে। আর চম্পকদলও মনে করলো হতে পারে কেশবতীর মাসি। পরদিন খাওয়া দাওয়ার পর চম্পকদল যখন ঘুমোতে লাগলো তখন মাসি কেশবতীকে বলল, আয় আমরা নদীতে গা ধুয়ে আসি। কেশবতী বলল, উনি এখন ঘুমাচ্ছেন, ওকে না বলে কেমন করে যায়? তখন দাসী বলল, তাতে আর ক্ষতি কি, জামাই ঘুমাক না, আমরা ফিরে আসার আগেই সে যদি জেগে ওঠে তবে ওই হাঁড়িতে যে সন্দেশ আছে তা না হয় খাবে। এই কথা বলে সে চম্পকদলের জন্য রূপর থালায় কয়েকটা সন্দেশ 1 গ্লাস ঠান্ডা জল রেখে কেশবতীকে সঙ্গে নিয়ে ঘাটে গা ধুতে গেল। গা ধুতে ধুতে নৌকার ওপর চীনামাটির পুতুল দেখে কেশবতী বলল, মাসি ওগুলো কি? অমনি মাসি বলল, ওগুলো চীনামাটির পুতুল, নিবি তো, নৌকাতে আয়। কেশবতী প্রথমে নৌকাতে যেতে অস্বীকার করলো। শেষে মাসির কথায় ভুলে নৌকায় উঠল। সে নৌকাতে পা দেওয়া মাত্র মাসি আঙুলে 3 তড়ি দিয়ে মন্ত্র পড়ল। হিজল কাঠের নৌকা মন পবনের দ্বার, সহস্র যে ঘাটে স্নান করে
সেই ঘাটে নিয়ে চল। অমনি নৌকা খুব জোরে ছুটতে লাগলো। কেশবতী তখন নিজের বিপদ বুঝতে পেরে কাঁদতে কাঁদতে নদীতে ঝাঁপ দিতে গেল। রাক্ষসী দাসী তাকে ধরে নিল। তারপর দেখতে দেখতে নৌকা সহস্র দল যে ঘাটে স্নান করতো সেই ঘাটে এসে লাগলো। তখন কেশবতীকে রাজবাড়িতে নিয়ে যাওয়া হলো, তখন যেখানে তার চুল আর রূপ দেখে সকলেই চমকে গেল। কেশবতী কিন্তু সেখানে মন নেই। সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে আমার স্বামীর কাছে রেখে এসো। কিন্তু তার কথা তখন কে শোনে। শেষে কেশবতী যখন বুঝতে পারলো যে সে বন্দিনী হয়েছে, তখন রাজবাড়িতে মেয়েদের কাছে গিয়ে বলল, আমি একটি ব্রত নিয়েছি, 6 মাস পরে ব্রত শেষ হবে। এই 6 মাস আমি কোনো পুরুষের মুখ দেখব না, সর্বদা আলাদা বাড়িতে থাকবো। কেশবতীর ইচ্ছা মতো রাস্তার ধারে একটা ছোট্ট বাড়ি তাকে দেওয়া হলে সেই বাড়ি একটা জানলার পাশে বসে বসে সর্বদাই কাঁদত। এদিকে চম্পকদল ঘুম থেকে উঠে দেখে যে কেশবতী আর নেই, তার মাসিও নেই। চম্পকদল ছুটে নদীর ঘাটে গেল, সেখানেও তাকে দেখতে পেল না। তখন তার মনে সন্দেহ হলো, নিশ্চয় সেই মাসি তাকে ভুলিয়ে নিয়ে গিয়েছে। কেশবতীর শোকে চম্পকদল পাগলের মতো হলো। তারপর দেশে দেশে ঘুরে বেড়াতে লাগলো। ভয়ে ভাবনায় তার সুন্দর চেহারা একবারে মাটি হয়ে গেল। এমন করে প্রায় 6 মাস কেটে গেল, তবুও কেশবতী কোনো খবর পাওয়া গেল না। শেষে চম্পকদল সহস্রদলের শ্বশুরের রাজ্যে এসে উপস্থিত হলো। সেখানে কেশবতী যে বাড়িতে থাকতো, একদিন চম্পকদল তার পাশে রাস্তা দিয়ে যেতে যেতে শুনতে পেল কে যেন জানলার নিচে বসে কাঁদছে। কান্নার শব্দ শুনে চম্পকদল থমকে দাঁড়ালো। তার মনে হলো এ স্বর যেন চেনা চেনা। সে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে নিশ্চিন্ত হয়ে বুঝতে পারল যে কেশবতী কাঁদছে। এখন সে কোনো রকম যেরকম হোক তাকে উদ্ধার করতে হবে। সে সুযোগ খুঁজতে লাগলো। সন্ধ্যার পর লোকের ভিড় কমে এলো। সে জানলার কাছে গিয়ে চুপি চুপি বলল, কেশবতী, আমি চম্পকদল, তোমায় খুঁজতে খুঁজতে এখানে এসেছি। কেশবতী চমকে উঠল। তারপর তারা ঠিক করলো যে পরশু যখন কেশবতীর ব্রত শেষ হবে, তখন চম্পকদল ব্রাহ্মণ সেজে ব্রত কথা বলাবার ভার নেবে। পরদিন রাজা ঢোল পিটিয়ে দিলেন যে কেশবতীর ব্রত কথা বলতে পারে এমন একজন ব্রাহ্মণ চাই। সে রাজ্যে ব্রাহ্মণের অভাব ছিল না, কিন্তু কেশবতী ব্রত কথা যে কি তা কেউ বলতে পারল না। শাস্ত্রে অনেক ব্রত কথা আছে, কিন্তু কেশবতীর ব্রত কথা কোথাও নেই। ব্রাহ্মণের মাথা ঘুরে গেল। তখন চম্পকদল করল কি, ব্রাহ্মণের মতো একগাছা পৈতে দিয়ে গায়ে নামাবলী জড়িয়ে কপালে ফোঁটা কেটে রাজার কাছে এসে বলল, মহারাজের জয় হোক, আমি কেশবতীর ব্রত কথা বলবো। তারপর দিন রাজসভায় পাশে ব্রত কথা বলবার জায়গা ঠিক হলো। রাজা, মন্ত্রী ও রাজ্যের আর সব বড় বড় লোকজন এসে নিজেই আসনে বসল। কেশবতী খানিক দূরে একটা পর্দার আড়ালে বসল। ক্রমে রাজার আদেশে ব্রাহ্মণ কেশবতীর ব্রত কথা আরম্ভ করলো। এক কুলীন ব্রাহ্মণ থেকে শুরু করে এ পর্যন্ত যত ঘটনা ঘটেছিল সে একে একে সব বলে যেতে লাগলো। বলতে বলতে একেবারে কেশবতীকে জিজ্ঞাসা করে, কি ঠিক আছে তো? কেশবতী আস্তে আস্তে বলে, হ্যাঁ ঠিক হচ্ছে, আপনি বলে যান। তারপর যখন রাক্ষসী দাসীর কথা বলা হলো, তখন দাসীর মুখ একবারে চুন। সে ভাবলো, এই রে, এইবার আমার শেষ। সহস্রদল বলল, হ্যাঁ, এ তো ব্রাহ্মণ আমার সম্বন্ধে যা বলছে তা ঠিক। শেষে চম্পকদল যখন ব্রত কথা শেষ করলো, তখন সহস্রদল তাকে আলিঙ্গন করে বলল, তুমি আমার ভাই চম্পকদল ছাড়া আর কেউ নও। আমার দোষই তুমি এখান থেকে চলে গিয়ে এত কষ্ট পেয়েছো। রাজা তো দাসীর কথা শুনে ভয়ানক রেগে গেলেন। তখন রাজবাড়ির সামনে একটা মস্ত গর্ত করা হলো। সেই গর্তের নিচের কাটার ওপর কাটা দিয়ে রাক্ষসী দাসীকে পুঁতে ফেলা হলো। তারপর সহস্রদল ও রাজকন্যে আর চম্পকদল ও কেশবতী সুখে ঘরকন্না করতে লাগলো। আজকের মতন গল্প এটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে, খুশি খুশি থাকবে।